গল্প হার্টলক পর্ব ১৯ লেখিকা অল ইন্ডিয়া রুহি। সূর্যের তাপদাহ কমে এসেছে, বাতাস শীতল হয়ে আছে, তবু রুহির কপাল জুড়ে ঘাম। কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছে না সে, তাই চুপ করে আছে। আলবির এতে আরও বাড়ে তার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে থাকা, উত্তর এড়িয়ে যাওয়া। সাপা রুহির ভিতরটা বুঝতে পেরে বলল, স্যার আমি বলছি। থেমে ঠোঁট ভিজিয়ে নিয়ে সাপা শুরু করলো, স্যার সিয়াম ভালো ছেলে না, হি ইজ এ প্লে বয়। আমাদের অন্তির সাথে তার রিলেশন ছিল। রুনু সিয়ামকে আগে থেকে চিনত। রুনু আর সে একই এলাকায় ছোট থেকে বড় হয়েছে। রুনু অয়ন্তীকে সিয়ামের স্বভাবের ব্যাপারে সব বলে, তাই অয়ন্তী সিয়ামের থেকে সরে আসে। এই জন্য সিয়াম আসছে রুনুকে চেট করতে, তাই অয়ন্তীর আগে জিদে সিয়ামের গালে থাপ্পড় দিছে। সিয়াম যা যা করেছে মেয়েদের সাথে সব কিছু খুলে বলতেই আলবির মুখ খুলে যায়। হা হয়ে তাকায় সিয়ামের দিকে। এইটুকুন একটা ছেলের মন এত নিকৃষ্ট আর পচা! সি! আলবির সর্বাঙ্গ রিরি করে উঠল আচমকা। ক্রোধ লুকিয়ে সিয়ামকে উদ্দেশ্য করে আলবি বলল, তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলবো সিয়াম। নেক্সট টাইম শুধু অয়ন্তী না, আমি যেন তোমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। এখানে ট্যুরে আসছো প্রেম করতে না। আর অয়ন্তী বললে অয়ন্তী তাকায়, অশ্রুজল পাংশুটে মুখ। আলবির রাগ তাতে আরও বাড়ে। বাহ্যিক সৌন্দর্য দেখলে প্রেমে পড়ে যাও, অথচ যাকে ভালোবাসা নামক এত দামি বস্তু দিচ্ছ তার ব্যাপারে কিছু জানতে ইচ্ছা হয় না? আর এভাবে প্রায় প্রতিটি মেয়ে ঠকে যায়। তখন সব দোষ ছেলেদের, তাই না? ছেলেরা ভালো না, আর প্রেম করার বেলায় স্মার্ট, সুন্দর, সুদর্শন হলেই হলো। ভেতরটা উকি দিয়ে দেখার দরকার আছে কেন? অয়ন্তীর ফর্সা গালে আবার জলের ফোঁটা নামলো। চোখ নামিয়ে নতজানু হয়ে দাঁড়ালো সে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। শরীর কাঁপছে কান্নার দিকে মুখে। বিরক্তিতে তেতো হয়ে ওঠে আলবির মন। অয়ন্তীকে আর কিছু বলে না। সিয়ামকে উদ্দেশ্য করে পুনরায় বলল, এখানে ট্যুর শেষ তোমার, আর তোমার সম্পর্কে আমার ভালো ধারণাও শেষ। গলা উঁচু করে কাশেমকে ডাকলো। তারপর কাশেম এলে আলবি বলল, ওকে নিয়ে এখন হোটেলে যাবা কাশেম? তারপর ওর জিনিসপত্র নিয়ে সোজা ঢাকায় চলে যাবা। আমি যেন হোটেলে ফিরে ওকে আর না দেখি। কাশেম, ওর বাসা অবধি পৌঁছে দিবা, বুঝছো? কাশেম মাথা নাড়িয়ে জানল, জি বুঝছি। তারে দিয়া কি আমি আবার আইতাম? না, প্রয়োজন নাই, ঢাকাতেই থেকে যাও। আচ্ছা স্যার। সিয়ামকে নিয়ে কাশেম চলে যায়। বুকের ভিতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো আলবির। তাকালো সে রুহির দিকে। রুহি অন্যদিকে তাকানো, তাই খেয়াল করলো না। আচমকা রুহিকে দেখে আলবির নিভে যাওয়া রাগটা ধপ করে জ্বলে উঠল। কিসের এত দেমাক আর অহংকার এই মেহের? আলবি হোটেলে গিয়ে সবটা উসুল করে ছাড়বে। সবাইকে নিয়ে রওনা হলো বিছানাকান্দের উদ্দেশ্যে। এবার নৌকায় আলবির সঙ্গে রুহিদের দল উঠল না। রুহিরা অন্য নৌকায় গিয়ে উঠল, সেটাও রুহির জোরাজুরির কারণে। তখন স্যার তোমার দিকে ওভাবে তাকিয়েছিল কেন রুহি? হঠাৎ ছাপা প্রশ্ন ছুড়ে দিল। রুহি চমকে গেল, সেই সাথে একটু আঁতকে উঠল। কি জবাব দেবে বুঝতে পারছে না। রুনু একটু দূরে সরিয়ে দাঁড়িয়েছিল। সে পায়ে পায়ে হেঁটে ছাপার পাশে এসে দাঁড়ালো। রুহির বদলে উত্তরে সে বলল, স্যার ইদানিং সবার দিকে রেগে রেগে থাকে খালি। ওই ম্যাডামের সাথে সম্পর্কের পর থেকে আমাদের হাসি খুশি স্যার পাল্টে গেছে। ছাপা ফ্যালফ্যাল নয়নে ক্ষণকাল রুনুর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, না সেটা না, স্যারের চোখের ভাষা আমার কাছে অন্যরকম লাগলো। রুনু অবাক হওয়ার ভান করে বলল, অন্যরকম? সেটা কীরকম? জানি না, মনে হচ্ছিল রুহির উপর স্যারের অনেক অধিকার। রুহি যেন সৃষ্টি হয়েছে একমাত্র তাকে উত্তর দেওয়ার জন্য। রুনু একবার রুহির দিকে তাকালো, তারপর দৃষ্টি ফিরিয়ে ছাপার চোখে চোখ রাখলো। সরাসরি বলল, কী সব বলছো? টিচার স্টুডেন্টদের দিকে এভাবে তাকাবে কেন? ছাপাও জবাব দিতে না পেরে চক্রান্ত শব্দ উচ্চারণ করলো। হাত নেড়ে মশার তাড়াবার ভঙ্গিমা করে বলল, ধুর, বাদ দাও, আমার চোখের ভুল। রুনু চিন্তিত গলার স্বর মিয়ে গেছে। কোনো রকমে বলল, হতে পারে। বলে ছাপা সরে গেল। রুহি হাত নগদ খরচ করে খামচে ধরল। রুনু চোখ দিয়ে আগুনের হালকা বের হচ্ছে। রুহি ভয় পেয়ে গেল, তবে অপ্রকাশিত রাখলো। রুনু চাপা সরে চিৎকারের মতো করে বলল, বলছিলাম না নিজেকে কন্ট্রোল রাখো? দেখলি তো, আজ ছাপা, কাল অয়ন্তী, পরশু পুরা কলেজ তোর কাছে প্রশ্ন তুলবে। এটা বাংলাদেশ রুহি, এখানে টিচারের দিকে অন্য নজর তাকানোটা কাউকে খুন করার মতোই পাপের। কেন বুঝিস না? আমি তার দিকে তাকাইনি তো। সে আমাকে। রুহির মুখ থেকে কথা কেড়ে নিয়ে রুনু বলল, তার সাথে তোর সম্পর্কটা বিগড়ে গেছে রুহি। শোন, এখনো সময় আছে। বড় কোনো লজ্জাজনক ব্যাপার না। জড়াতে চাইলে স্যারের সঙ্গে সম্পর্কটা ঠিক করে নে। সে তোর স্যার,
এমনভাবেই আচরণ করবে তার সাথে একদম নর্মাল, কেউ যেন না বোঝে তার মধ্যে কি মনের উপর শক্ত খোলসের আবরণ দে রুহি, নয়তো কপালের দুর্ভোগ আছে অনেক। রুনু হাত ছেড়ে দিল, তারপর চলে গেল সামনে থেকে। ভারাক্রান্ত মন দিয়ে রুহি এগিয়ে দাঁড়ালো নৌকার একদম পাশে। স্টিলের রেলিং ঘেঁষে পানির দিকে স্থির চোখে তাকিয়ে থাকতে থাকতে মন হলো এত লজ্জার চেয়ে এখানে ডুবে মরাটাই বোধহয় ভালো। একবার চাইলো সবার অগোচরে লাফ দিবে, নিঃশেষ হয়ে যাবে এই পানির গভীরে। পরক্ষণেই বাবার মুখটা দেখে সিদ্ধান্ত বদলে ফেলল রুহি। রেফাজ আহমেদের কলিজা রুহি, তার থেকে তার কলিজা ছিনিয়ে নিলে কিভাবে বাঁচবে মানুষটা? রুহির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজের ইচ্ছায় মরতেও পারবে না সে। উফ। বিছানাকান্দি পৌঁছাতে 25 মিনিট লাগলো। সবাই নামলো আস্তে ধীরে। সবাইকে নিয়ে খালি পায়ে হেঁটে বেড়ালো আলবি। তারপর বিছানাকান্দি হাঁটু পানিতে নামার অনুমতি দিল। উঁচুতে দাঁড়িয়ে আকাশ নীল, দূরের ওই পাহাড় নীল, পায়ে সুরসুরি দেওয়া জল নীল, অদ্ভুত চারপাশ। কেমন থম ধরা, এত মানুষ অথচ কেউ কথা বলছে না, কারো ঠোঁটে শব্দ নেই। মনে হচ্ছে কথা বলেই এই সৌন্দর্য ফুরিয়ে যাবে। তাই ভয়ে সবাই নিশ্চুপ থেকে সৌন্দর্য ডুবে আছে মগ্ন হয়ে। ছোট বড় পাথরের সমাহার, কোনটা শুকিয়ে করকরে তো কোনটা পিছিল, কোনটা আকারে বিশাল তো কোনটা গুড়ি আকৃতি। কি সুন্দর! রুহির এতক্ষণ জমে থাকা ক্লান্ত ক্লেশযুক্ত মনটা নিমিষেই ঠান্ডা হয়ে গেল। প্রকৃতির মাঝে আসলে সকল খারাপ মন ভালো হয়ে যায়। প্রকৃতি ম্যাজিক, জাদুকর, বই কম তো নয়। শুধু রুহি না, অয়ন্তীর সাথে কিছুক্ষণ আগে ঘটা কাহিনীর জন্য সবারই মন বিক্ষিপ্ত হয়েছিল। এখানে এসে হিমশীতল ঠান্ডা জলে গা ভিজিয়ে সবার মন ঠান্ডা হয়েছে। একমাত্র আলবির কঠোর হৃদয়ে বিছনাকান্দির ভেজা ঠান্ডা জল প্রবেশ করতে পারল না। আলবির চড়া মেজাজ নিয়ে বসে রইল একটা বড় পাথরের উপর। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।